প্রিয় শিক্ষার্থীরা, পাকস্থলী সংক্রান্ত আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এই ভিডিওতে মনোযোগ দিবে। এখান থেকে মেডিকেল এবং একাডেমিক ভর্তি পরীক্ষায় এমসিকিউ একটা থাকবেই। প্রথমে আসবো পাকস্থলীর যে গঠনটা সম্পর্কে। প্রথম যে বলা হয়েছে যে পাকস্থলীটি ডায়াফ্রামের নিচে উদরের উপরে অংশ অবস্থিত। আমাদের যে ডায়াফ্রাম আছে এটার নিচে এবং উদরের উপরে অবস্থিত, 30 সেন্টিমিটার লম্বা, 15 সেন্টিমিটার চৌড়া। আচ্ছা, আহ আর এটা যে পাকস্থলীর যে ধারণ ক্ষমতা প্রাপ্তবয়স্কে 1.5 থেকে 2 লিটার মনে রাখতে হবে। আর গঠনটা একটু খেয়াল করো যে অন্ননালী, যেখানে অন্ননালীটা উন্মুক্ত হয়েছে সেটাকে বলা হচ্ছে কার্ডিয়া। এই জায়গাটাকে বলা হচ্ছে কার্ডিয়া। আর কার্ডিয়ার পাশে যে গম্বুজাকার এটাকে বলা হচ্ছে ফান্ডাস। তারপর আছে ডান অবতল ও বাম উত্তল কিনারা যথাক্রমে ছোট বড় ভাগ। এখানে একটা উত্তল কিনারা, এই জায়গাটা বলা হচ্ছে বড় ভাগ, আর এই জায়গাটাকে বলা হচ্ছে ছোট ভাগ। আর যে অংশটি এই ডিউডেনামের সাথে সংযুক্ত অর্থাৎ উন্মুক্ত হয়েছে সেটাকে বলা হচ্ছে পাইলোরাস। কার্ডিয়াক এবং পাইলোরিক অংশে একটি করে বৃত্তাকার পেশি বলয় থাকে। বলয় দুটিকে যথাক্রমে কার্ডিয়াক এবং পাইলোরিক স্ফিংটার বলা হয়। আচ্ছা, তারপর দেখো, আমরা জানি যে এটার মধ্যে যান্ত্রিক পরিপাক হয় এই পাকস্থলীতে। মুখ থেকে যখন চর্বিত খাদ্য এই অন্ননালীতে পাকস্থলীতে আসে, এখানে এসে 2 থেকে 6 ঘন্টা কাল অবস্থান করে। এই সময় প্যারাটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক ক্ষরিত হয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কোত্থেকে ক্ষরিত হয়? প্যারাটাল কোষ থেকে। এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যে ক্ষরিত হয় এটার কারণে কিন্তু ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়। অর্থাৎ স্টোমাকের মধ্যে পাকস্থলীতে যদি ব্যাকটেরিয়া থাকে এটা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে ধ্বংস হয়ে যায়। তারপর আসো যে পাকস্থলী কিন্তু মসৃণ পেশির 3টা স্তর নিয়ে গঠিত। এই পেশি স্তর বিভিন্ন দিকমুখী হয়, পাকস্থলীর প্রাচীরে নানা দিকে সঞ্চালিত হয়। অর্থাৎ পেশির যে স্তরগুলো আছে এটা নানান দিকে সঞ্চালিত হয়। মোচড় দিয়ে হয়, সংকুচিত হয়, কিংবা চাপা চাপা হয়। এই 3 ভাবে হতে পারে। তো এই যে খাবারগুলারে মোচড় দিয়ে সংকুচিত এবং চাপা হয়ে এই যে সঞ্চালিত হয় পাকস্থলীর প্রাচীরটা, এর ফলে কি হয়? এই যে মুখ থেকে যে খাবারটা আসে পাকস্থলীতে, এটাকে পিষে পেস্টে পরিণত করে। তার মানে এই পাকস্থলীটা বিভিন্নভাবে সঞ্চালিত হয়, পেশিগুলো খাবারকে পিষে পেস্টে পরিণত করে। আর পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক জুস খরিত হয়। পাকস্থলীর যান্ত্রিক চাপে পিষ্ট খাদ্যের সঙ্গে মিশে এই জুসটা একটা ঘন স্যুপের মিশ্রণে পরিণত হয়। এটাকে বলা হয় কাইম বা মন্ড, মনে রাখতে হবে। আর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত বিভিন্ন এনজাইম পরিপাকের কাজ শুরু হয়। তখন এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি বের হয়? বিভিন্ন হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলোই পরিপাককে সাহায্য করে। এবার দেখবো আমরা রাসায়নিক পরিপাক। আমরা জানি যে রাসায়নিক পরিপাকগুলো বিভিন্ন এনজাইম দিয়ে হবে। পাকস্থলীর প্রাচীরটা আমরা বলেছি যে পেশিবহুল। এটার মধ্যে গ্যাস্ট্রিক গ্রন্থি আছে। এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে খরিত হয় সেটাকে বলা হয় গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুসের মধ্যে 99.45% পানি থাকে, অর্থাৎ 99.45% পানি থাকে। আর এই যে গ্যাস্ট্রিক জুসটা, এই ক্ষরণটা নিয়ন্ত্রণ করে গ্যাস্ট্রিক হরমোন, মনে রাখতে হবে। গ্যাস্ট্রিক জুস নিয়ন্ত্রণ করে, ক্ষরণ নিয়ন্ত্রণ করে গ্যাস্ট্রিন হরমোন। এবার আসি এই পাকস্থলীতে যে খাবার আসলো মুখ থেকে অন্ননালীর মাধ্যমে, এখানে কিভাবে এটা পরিপাক হয়? মনে রাখতে হবে যে পাকস্থলীর মধ্যে কোনো কার্বোহাইড্রেট বা শর্করা বিশ্লেষী এনজাইম মিশ্রিত হয় না। অর্থাৎ কার্বোহাইড্রেট বিশ্লেষী কোনো এনজাইম নেই, এখানে মিশ্রিত হয় না। ফলে শর্করা জাতীয় খাদ্যের কোনো কি ঘটে না, পরিবর্তন ঘটে না, যা আছে তাই থাকবে। এখানে বেশিরভাগই হয় আমিষের পরিপাক হয়, অর্থাৎ প্রোটিনের। গ্যাস্ট্রিক জুসের মধ্যে পেপসিনোজেন নামক একটা নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম। আমরা জানি যে প্রোটিওলাইটিক এনজাইম বলতে আমিষ বিশ্লেষী এনজাইমগুলোরে প্রোটিওলাইটিক এনজাইম বলা হয়। তো ঠিক গ্যাস্ট্রিক জুসের মধ্যে পেপসিনোজেন নামক একটা নিষ্ক্রিয় থাকে। এই নিষ্ক্রিয়টা কিন্তু সক্রিয় হতে হবে। এবং কিভাবে সক্রিয় হয়? এটা গ্যাস্ট্রিক জুসের হাইড্রোক্লোরিকের সাথে এটা বিক্রিয়া করে, গ্যাস্ট্রিক জুসের হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে এটা পেপসিন নামক সক্রিয় এনজাইমে পরিণত হয়। তার মানে পেপসিনোজেনটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পেপসিন নামক সক্রিয় এনজাইমে পরিণত হয়। এবার পেপসিনটা কি করবে? পেপসিনটা এনজাইম, অর্থাৎ এই আমিষকে কি করবে? পরিপাক করবে। তো এই পেপসিন অম্লীয় মাধ্যমে জটিল আমিষের আদ্র বিশ্লেষণ ঘটিয়ে প্রোটিউজ ও পেপটোনে পরিণত করে। তার মানে পেপসিন যে এনজাইমটা, এই এনজাইমটা প্রোটিনকে ভেঙে প্রোটিউজ এবং পেপটোনে পরিণত করে, মনে রাখতে হবে।
এছাড়া পাচক রসের জিলাটিনেজ আরো আছে, জিলাটিনেজ নামক এনজাইম। এটা জিলেটিন নামক আমিষকে আংশিক পরিপাক করে। তার মানে জিলিটিন যে একটা আমিষ পদার্থ আছে, এটাকে জিলাটিনেজ এনজাইম কি করে ভাঙ্গা কি করে পেপটুন এবং পলিপেপটাইডে উৎপন্ন করে। তাহলে আমাদের এই বিক্রিয়াগুলো কি দাঁড়াচ্ছে, এই স্টোমাকের ভিতরে আমিষ, আমিষের সাথে পানি থেকে যখন পানি থাকবে, হ্যাঁ, আদ্র বিশ্লেষিত হয়ে পেপসিন দ্বারা সে আদ্র বিশ্লেষিত হয়ে কি হবে, প্রোটিউজ এবং পেপটুনে পরিণত হবে। আর এই যে জিলাটিনটা, এটার জিলাটিনেজ এনজাইম কি করবে, এই জিলাটিনটাকে ভেঙে পেপটুন এবং পলিপেপটাইডে পরিণত করবে। তোমাদের মনে রাখতে হবে যে পেপসিন, জিলাটিনেজ এগুলো কিন্তু প্রোটিন বিশ্লেষী এনজাইম, এবং এগুলো কোথায় থাকে, এই যে আমি এখন পড়াচ্ছি সেটা হলো পাকস্থলী অর্থাৎ স্টমাকে থাকে। আরেকটা দেখো যে স্নেহ পরিপাককারী এনজাইম, আরেকটা এনজাইম আছে এখানে, এনজাইমটা বিক্রিয়া দেখানো হয়নি, এটার নাম হলো রেনিন। মনে রাখতে হবে রেনিন এনজাইম, এই এটাও কিন্তু কি করে, প্রোটিন কে বিশ্লেষণ করে, প্রোটিনকে ভেঙে দেয়, মনে রাখতে হবে। আরেকটা কথা মনে রাখো যে স্নেহ পরিপাক অর্থাৎ লিপিড পরিপাক, অম্লীয় মাধ্যমে স্নেহ বিশ্লেষণকারী এনজাইম কাজ করতে পারে না। স্টোমাকের ভিতরটা কিন্তু কিছুটা অম্লীয়, এজন্য এখানে এই লিপিড বিশ্লেষী এনজাইম কি করতে পারে না, কাজ করতে পারে না। কিন্তু পাকস্থলীতে যে গ্যাস্ট্রিক লাইপেজ নামক দুর্বল একটা এনজাইম আছে, লাইপেজ কথা থাকলে মনে করবা যেটা লিপিডকে ভাঙে, মানে স্নেহকে পরিপাক করে, লিপিড জাতীয় পদার্থকে। লাইপেজ একটা দুর্বল একটা স্নেহ বিশ্লেষীকারী এনজাইম থাকে, হ্যাঁ, এটার নাম হলো লাইপেজ। এটা হলো লাইপোলাইটিক ধরনের এনজাইম, মানে স্নেহ বিশ্লেষণকারী এনজাইমের মধ্যে এরা ব্যতিক্রম। এইটা এই এনজাইমটা একটু ব্যতিক্রম এই কারণে যে এরা অম্লীয় মাধ্যমে কাজ করতে সক্ষম। তাহলে এই এনজাইমটা কি কাজ করবে স্টোমাকের মধ্যে, স্টোমাকের মধ্যে যে মাখনের যে চর্বি বা বাটার ফ্যাট আছে, আমরা যে বাটার ফ্যাট জাতীয় খাবার খাই, এইটাকে সে ভেঙে দেবে। এটা ভেঙে দিয়ে কি কাজ করবে, এই গ্যাস্ট্রিক লাইপেজ বাটার ফ্যাটকে ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে। তার মানে স্নেহ পরিপাককারী এনজাইম কিন্তু এই পাকস্থলীতে নেই, তবে একটা দুর্বল এনজাইম আছে, এটার নাম হলো গ্যাস্ট্রিক লাইপেজ। এই লাইপেজটা শুধু এই যে মাখনের চর্বি বা বাটার ফ্যাট আছে, এই বাটার ফ্যাটকেই সে কি করে ভেঙে দেয়, ভেঙে সে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করে, মনে রাখতে হবে আমাদের। আরেকটা প্রশ্ন দেখো, পাকস্থলী নিজেই এনজাইমে পরিপাক হয়ে যায় না, কেন যায় না, আমাদের একটু মনে রাখতে হবে যে কেন যায় না। কয়েকটা কারণে এই পাকস্থলী নিজেই এনজাইমে পরিপাক হয়ে যায় না। কারণগুলো হলো যে আমরা জানি যে পাকস্থলীর যে ভিতরের যে এটা আছে অন্তর্গাত্র যেটাকে বলি আমরা, এটা গ্যাস্ট্রিক মিউকাসা, মনে রাখতে হবে, এই গ্যাস্ট্রিক মিউকাসা দিয়ে আবৃত থাকে। হ্যাঁ, গ্যাস্ট্রিক মিউকোসা, এটা একটা বলা হয় এপিথেলিয়াল আবরণ, এটা দিয়ে আবৃত থাকে। এই আবরণটা হাইড্রোক্লোরিক মিউকাস ও বিভিন্ন প্রো এনজাইম ও বাইকার্বনেট ক্ষরণ করে। মনে রাখতে হবে যে এই গ্যাস্ট্রিক মিউকোসা থেকে কি ক্ষরিত হয়, গ্যাস্ট্রিক মিউকোসা থেকে দেখো হাইড্রোক্লোরিক, তারপরে কি মিউকাস এবং বিভিন্ন প্রো এনজাইম বাইকার্বনেট ক্ষরণ করে। তো এই চারটা প্রক্রিয়ার মাধ্যমে এই পাকস্থলী এনজাইমের পরিপাক হয়ে যায় না, চারটা প্রক্রিয়ার কারণে। যেমন প্রথম যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে পাকস্থলী অন্তর্গাত্র থেকে নিঃসৃত পুরু মিউকাস স্তর হাইড্রোক্লোরিকের আক্রমণ রোধকারী ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে, এটার কারণে। এটা একটা কারণ, অর্থাৎ পাকস্থলী যে অন্তর্গাত্র আছে এটা থেকে নিঃসৃত যে মিউকাস স্তর, এটা হাইড্রোক্লোরিকের ক্লোরিক অ্যাসিড থেকে একটা ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে এটা, এই জন্য পাকস্থলীর কোনো ক্ষতি হয় না। আরেকটা হলো যে পাকস্থলীর যে অন্তর্গাত্র থেকে ক্ষরিত বাইকার্বনেট, আমরা জানি বাইকার্বনেট এগুলো কিন্তু ক্ষার, বাইকার্বনেট প্রকৃতপক্ষে ক্ষার। তো হাইড্রোক্লোরিক তো একটা অ্যাসিড, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে কি হয়ে যায়, প্রশমিত হয়ে যায়, প্রশমন বিক্রিয়ার মাধ্যমে সেটা কি হয়ে যায়, প্রশমিত হয়ে যায়, এর জন্য ক্ষতি হয় না। আরেকটা দেখো, আরেকটা হলো যে এনজাইম পেপসিন। আমরা জানি যে এই স্টোমাকের ভিতরে পেপসিন কিন্তু প্রথম ছিল না, এটা মূলত ছিল পেপসিনোজেন নামক একটা নিষ্ক্রিয় এনজাইম। এটা পরবর্তীতে কি পেপসিনে পরিণত হয়। এই পেপসিনোজেন নামক প্রোএনজাইম হিসাবে নিষ্ক্রিয় অবস্থায় গঠিত হয়, হাইড্রোক্লোরিকের সংস্পর্শে এলে এটি সক্রিয় পেপসিনে পরিণত হয়। অর্থাৎ যে পেপসিনোজেনটা এটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় ছিল, যখন এটা হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে তখন এটা সক্রিয় পেপসিনে পরিণত হয়। এটার কারণেও কি হয় না, পাকস্থলীর কোনো ক্ষতি হয় না। আরেকটা কারণ আছে যে পাকস্থলীর অন্তঃস্থ এপিথেলিয়ামের কোষগুলো
অর্থাৎ পাকস্থলীর ভিতরে যে এপিথেলিয়াম আছে, এই এপিথেলিয়ামের কোষগুলো ঘন, সংলগ্ন এবং দৃঢ় সংঘবদ্ধ থাকে। তো এই জন্য হাইড্রোগুলো কিছুই এই এপিথেলিয়ামের কিছু ক্ষতি করতে পারে না। তাহলে এই চারটা কারণ মানে চারটা প্রসেসের মাধ্যমে পাকস্থলী মানে নিজে কি হয় না, পরিপাক হয়ে যায়। তবে কিছু ব্যতিক্রম আছে। যেমন হেলিওব্যাক্টার পাইলোরি নামক এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণে কিংবা এনএসআইডি বলতে বোঝানো হয় নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, এটাকে আমরা বলি ব্যথানাশক ওষুধ। এই ওষুধগুলো যদি কেউ মানে গ্রহণ করে, নিয়মিত গ্রহণ করে, এগুলোর কারণে কিন্তু পাকস্থলী কি হতে পারে, ক্ষত সৃষ্টি হতে পারে। আর এটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। তার মানে এনএসআইডি নন স্টেরয়েডাল ড্রাগের কারণে হতে পারে। আবার আরেকটা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার নাম মনে রাখতে হবে হেলিওব্যাক্টার পাইলোরি। এই ব্যাকটেরিয়া সংক্রমণে আর এই ড্রাগের কারণে ব্যথানাশক ওষুধ সবসময় যদি কেউ গ্রহণ করে, তাহলে পাকস্থলীতে ধীরে ধীরে ক্ষত সৃষ্টি হতে পারে। এইভাবে পাকস্থলী অনেক সময় কি হয়, মানে নষ্ট হয়। আর এই যে ক্ষত সৃষ্টি হওয়া পাকস্থলীর মধ্যে, এটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। তো আজকে এই পর্যন্তই পাকস্থলী সংক্রান্ত। পাকস্থলী থেকে আমরা জানলাম পাকস্থলীর গঠন, পাকস্থলীর মধ্যে কি কি আহ, আহ, কোন ধরনের খাবারগুলো পরিপাক হয়। আমরা জানি যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো পরিপাক হয় না। প্রোটিন এবং লিপিডের মাত্র এক ধরনের খাবার যেমন বাটার, হ্যাঁ, এটাই পরিপাক হয়। আর প্রোটিন জাতীয় খাবার বেশি পরিমাণে হয়। আর প্রোটিনের পরিপাকের জন্য যে এনজাইম গুলো আছে যেমন পেপসিন, জিলাটিনেজ, আমি আরেকটা বলেছিলাম রেনিন, হ্যাঁ, এইগুলো এই পাকস্থলীর মধ্যে থাকে এবং এগুলো প্রোটিনকে বিশ্লেষণ করে, অর্থাৎ পরিপাকে সাহায্য করে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।